এবং সবচেয়ে বড় কথা, এই এজাহারের মধ্যে কোথাও কোনো আসামি সম্পর্কে তার স্বামীকে কে আঘাত করেছে তার কোনো উল্লেখ করা নেই। যে তাকে এবং তার সমর্থকদেরকে এই মিথ্যা মামলা দিয়ে হয়রানির মাধ্যমে তারা যেন নির্বাচনী মাঠ থেকে দূরে সরে যান, এই উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়েছে। আপনারা জানেন যে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে গত 28শে জানুয়ারি 2026 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই আসনে ঝিনাইগাতি থানাধীন ঝিনাইগাতি বাজারের এখানে প্রশাসনের পক্ষ থেকে একটা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দল এবং প্রার্থীদের সঙ্গে একটা মত বিনিময় সভা হওয়ার কথা ছিল এবং নির্বাচনী ইশতেহার দেওয়ার কথা ছিল। ওই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মাহমুদুল হক রুবেল, যিনি আমার পাশে আছেন, যিনি সাবেক সংসদ সদস্য, তিনি তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। কিন্তু বিএনপি নেতৃবৃন্দে যাওয়ার আগেই যেটা আমরা ইতিমধ্যেই জেনেছি, সেখানে জামাতের প্রার্থী এবং তার সমর্থকরা ওই সমস্ত চেয়ার এবং আসন তারা আগে থেকেই ওনারা অবস্থান করছিলেন, দখল করেছিলেন। বিএনপি নেতৃবৃন্দ নির্ধারিত সময়ের আগে যখন পৌঁছেন তখন সেখানে দেখেন যে তাদের জন্য কোনো চেয়ার রাখা হয়নি এবং এই চেয়ার না রাখার পরিপ্রেক্ষিতে প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষকে ওই ইশতেহার ঘোষণা অনুষ্ঠান সফল করার জন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা দুর্ভাগ্যজনকভাবে ভিডিওতে লক্ষ্য করেছি যে ওখানকার যিনি স্থানীয় প্রার্থী তিনি প্রশাসনের বাধা উপেক্ষা করে যেদিকে গেলে আলটিমেটলি দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারত, তিনি সেই বাধা উপেক্ষা করে সেদিকে গেছেন এবং দুর্ভাগ্যজনকভাবে দুই পক্ষের মধ্যে প্রথমেই অপ্রীতিকর অবস্থা এবং সেই অপ্রীতিকর অবস্থার ফলশ্রুতিতে জামাতের একজন ব্যক্তি তিনি সেখানে ইন্তেকাল করেছেন এবং দুই পক্ষের মধ্যেই এখানে বিএনপি পক্ষেরও অনেকে আহত হয়েছেন, 40 জন, কমপক্ষে 40 জন আহত হয়েছে। জামাতেরও কিছু সমর্থক, এমনকি যেহেতু ফ্রি ফাইটিং অনেকটা বলতে পারেন তাৎক্ষণিকভাবে, সুতরাং আরও কিছু ব্যক্তি আহত হয়েছে। এই ঘটনায় যিনি নিহত হয়েছেন তার স্ত্রী জনাব মাহমুদুল হক রুবেল সহ 231 জন ওই নির্বাচনী আসনের বিএনপির নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে। শুধুমাত্র 231 জনের নাম দিয়েই ক্ষান্ত হননি, অজ্ঞাত আরো 5 থেকে 600 মানুষকেও আসামি করেছে। অথচ আমরা ভিডিও ফুটেজ কিংবা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে সমস্ত ছবি দেখেছি সেখানে কোথাও জনাব মাহমুদুল হক রুবেল সাহেবের উপস্থিতি আমরা পাইনি, কিন্তু ওনাকে 1 নম্বর হুকুমে আসামি করা হয়েছে যে ওনার প্ররোচনা এবং ওনার নির্দেশেই ঘটনা ঘটেছে এবং আমরা মনে করি এটা সম্পূর্ণভাবে তথ্যগতভাবে অত্যন্ত ভুল এবং মিথ্যাভাবে তাকে এই মামলায় জড়িত করা হয়েছে, আসামি করা হয়েছে। যেহেতু তিনি একজন জনপ্রিয় ব্যক্তি, যেহেতু তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য এবং আসন্ন নির্বাচনে তিনি বিজয়ী হবেন এবং সে কারণে আমরা মনে করেছি যে তাকে এবং তার সমর্থকদেরকে এই মিথ্যা মামলা দিয়ে হয়রানির মাধ্যমে তারা যেন নির্বাচনী মাঠ থেকে দূরে সরে যান, এই উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমাদের শীর্ষ যে নেতৃবৃন্দ 40 জন জনাব মাহমুদুল হক রুবেল সহ তাদের জন্য মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে আমরা জামিন চেয়েছিলাম, জামিন প্রার্থনা করেছিলাম এবং জামিন প্রার্থনার গ্রাউন্ড হিসেবে আমরা বলেছি যে দেখেন ওনারা সবাই রাজনীতি করেন এবং এই রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে সহ তার রাজনৈতিক সহকর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলাটি করেছেন এবং সবচেয়ে বড় কথা, এই এজাহারের মধ্যে কোথাও কোনো আসামি সম্পর্কে তার স্বামীকে কে আঘাত করেছে তার কোনো উল্লেখ করা নেই। এটা কিন্তু আমরা আদালতকে দেখেছি, আদালত আমাদের বক্তব্য শুনেছেন, সরকার পক্ষের আইনজীবী বিরোধিতা করেছেন, কিন্তু আদালত আমাদের বক্তব্যের প্রাথমিক সত্যতা এবং প্রাথমিক গ্রাউন্ডটাকে ওনারা অ্যাকসেপ্ট করে ওনাদের সবাইকে 6 সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। আমরা আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে মোট 40 জন বিএনপি নেতাকর্মী জনাব মাহমুদুল হক রুবেল প্রার্থী সহ শীর্ষ নেতৃবৃন্দর জামিন পেয়েছি। এই মামলার অন্যান্য আসামি তাদেরকেও রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে তাদেরকে আসামি করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি দ্রুতই তাদের ব্যাপারেও আমরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে একই রকম জামিন পাবো।